অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়োগ করা নিয়ে নেপালে জেন জি বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের একটি পক্ষ সুশীলা কার্কির প্রতি সমর্থন জানালেও অন্য পক্ষ নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংকে পছন্দ করছেন। এছাড়া জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের মানুষ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। বিশ্বের নানা প্রান্তের এবং নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরবার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়োগ করা নিয়ে নেপালে জেন জি বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন জেন জিরা। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য জেন জি প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। তবে কিছুক্ষণের মধ্যেই কাঠমান্ডুর ভদ্রকালী এলাকায় অবস্থিত সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আন্দোলনের মধ্যেই তীব্র মতপার্থক্য থেকে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। আন্দোলনকারীদের একটি পক্ষ দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির প্রতি সমর্থন জানায়, অন্যদিকে আরেকটি পক্ষ তার প্রার্থিতার বিরোধিতা করে এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করে। নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সেনাবাহিনীর সাথে জেন জি বিক্ষোভকারীদের আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্য না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন তারা হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। তাদের মধ্যে জেন জিদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বেশিরভাগ তরুণ তরুণী তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। শারমিন স্বপ্নার রিপোর্ট। নতুন নেতৃত্বের জন্য নেপালের জেনজি বিক্ষোভকারীরা আলোচনা করছেন সেনাবাহিনীর সাথে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্য না হলেও সরকারের প্রধান হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছেন তারা হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। কিন্তু জেনজিরা জানান, তারা এমন একজন নেতার আশা করছেন যিনি নেপালকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আমরা আমাদের দেশকে ডেনমার্কের মতো দুর্নীতিমুক্ত করার আশা করছি। আমরা আশা করছি যে একজন অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত পরিশ্রমী নেতা নির্বাচন করব, যিনি আমাদের দেশকে খুব সুন্দর করে তুলবেন। এদিকে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চায় দেশটিতে সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটানো জেনজি। তারা জানান, সরকার প্রধান হিসেবে তারা এমন একজনকে চাইছেন যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। আর তাই তাদের মতে সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী। আমাদের আপাতত একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যার জন্য আমরা সুশীলা কার্কিকে প্রস্তাব করেছি। কারণ তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি সর্বদা দুর্নীতির জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছেন। সুশীলা কার্কি প্রথমে আইনজীবী ছিলেন, পরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেন। শারমিন স্বপ্না, ৭১। নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনা সদস্যদের গুলিতে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা তাদের উপর গুলি চালায়। এ ঘটনায় আরও ১২ বন্দী আহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় ৫ কিশোর বন্দী মারা গেছে। জেনজি আন্দোলন তীব্র হওয়ার পর থেকে বেশ কয়েকজন বন্দী নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছেন। এদিকে নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী সপ্তারির রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ২০০ জন বন্দীকে আটক করা হয়েছে।
জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেপালের মানুষ। বৃহস্পতিবার বৃহৎ নাগরিক আন্দোলনের ব্যানারে মানববন্ধন করার সময় সেনাবাহিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেন তারা। সংগঠনটি বিবৃতিতে বলেছে, গণ আন্দোলনের শহীদদের মৃতদেহের উপর গুরুতর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হল সামরিক বাহিনীর মধ্যস্থতায় নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনা। একই সাথে তারা দেশের ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং সমানুপাতিক অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি বাতিল করতে চায়। এটি একটি গভীর ষড়যন্ত্র যা দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করার জন্য সাজানো হয়েছে। এ ধরনের চেষ্টা কোনোভাবেই মানা হবে না বলে জানান তারা। এছাড়া সেনাবাহিনীকে অবিলম্বে প্রতি বিপ্লবীদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার আহ্বান জানায় তারা। নেপালে চলমান জেন জি বিক্ষোভে ধ্বংসযজ্ঞের পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে। সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী 2 দিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ 20,000 কোটি রুপিরও বেশি। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিংহদরবার, পার্লামেন্ট ভবন ও সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডে ভয়াবহ ক্ষতি হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ভবনের পাশাপাশি অমূল্য ঐতিহাসিক নথি ও দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসযজ্ঞ শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন প্রদেশেও প্রাদেশিক পরিষদের ভবন, মুখ্যমন্ত্রীর কার্যালয়, কারাগার, থানা, ভূমি রাজস্ব দপ্তর ও ডজন খানেক পৌরসভা কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পোখারা, ইটাহারি, জনকপুর, ধানগড়ি ও বিরাটনগরের সরকারি অফিসগুলোতেও অগ্নিসংযোগ করা হয়। নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, 200 বিলিয়ন রুপির এই হিসাব প্রাথমিক। চূড়ান্ত পুনর্গঠন ব্যয় এর চেয়ে অনেক বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন উইটা গভর্নর স্পেন্সার কক্স। তিনি জানান, বুধবার রাতে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে পুলিশ জানায়, হত্যার ঘটনায় এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনাকে আমেরিকার অন্ধকারতম মুহূর্তগুলোর একটি বলছেন। তিনি সব মার্কিন পতাকা রবিবার পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেয়া ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, চার্লি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। এছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা সমানভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এদিকে এফবিআই এই ঘটনায় একজন সন্দেহভাজকের ছবি প্রকাশ করেছে। অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 5 বিচারপতির 4 জন এই দণ্ড দেন। তবে একজন তাকে খালাসের পক্ষে মত দেন। 2022 সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস সিনারিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ 5টি অভিযোগের সবকটিতে বোলসোনারোকে দোষী সাব্যস্ত করেন 4 বিচারপতি। ফলে 70 বছর বয়সী বোলসোনারোকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। বোলসোনারো 2019 থেকে 2022 সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। বোলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানরা সহ আরও 7 জন এই মামলার দোষী সাব্যস্ত হয়েছেন। তবে সেনাবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমন পীড়নের শিকার। যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দণ্ডিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণস্বরূপ একগুচ্ছ ইমেইলের প্রকাশের পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্টারমার তার অপসারণ চেয়েছেন। স্টারমার বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রদূতের পক্ষে অবস্থান নেন, কিন্তু নতুন ইমেল প্রকাশের পর প্রধানমন্ত্রী আর সমর্থন ধরে রাখতে পারেননি। এদিকে ম্যান্ডেলসনের বুধবার এক বিবৃতিতে জানান, তিনি অ্যাপস্টিনের সাথে পরিচয়ের জন্য গভীরভাবে দুঃখিত এবং দীর্ঘ সময়ের সম্পর্ক বজায় রাখা ছিল তার ভুল। টনি ব্লেয়ারের সময় লেবার পার্টির সাফল্যের অন্যতম নেপথ্য কারিগর ছিলেন ম্যান্ডেলসন। তবে দুবার কেলেঙ্কারির কারণে মন্ত্রিসভা থেকে সরে যেতে হয়েছিল তাকে। এবারও তিনি বড় ধরনের বিতর্কের কেন্দ্রে এলেন। এবং এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।